ভারতবর্ষ বড় বিচিত্র দেশ। এখানে গরিব লোক ভোট দেয়, ধনী লোক সরকার চালায়, আর মাঝখানে কিছু লোক গণতন্ত্রের এমন ব্যাখ্যা দাঁড় করায় যে সক্রেটিস বেঁচে থাকলে হেমলক না খেয়ে সরাসরি গঙ্গায় ঝাঁপ দিতেন। প্রায় ৭৫ বছর আগে স্বাধীন ভারতের সংবিধান যখন লেখা হচ্ছে, তখন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর একখানা কথা বলে গিয়েছিলেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হয় লোকটা বুঝি ভবিষ্যৎ দেখতে পেতেন। তিনি বলেছিলেন, ভারতের মাটিতে গণতন্ত্র হলো কেকের উপরে ক্রিমের মতো, উপরটা নরম, মিষ্টি, চকচকে, কিন্তু একটু আঙুল ডুবালেই নিচে বেরিয়ে পড়বে সেই পুরনো জমাট অগণতন্ত্রপন্থা। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন দেখে মনে হচ্ছে আম্বেদকর সাহেব শুধু ভবিষ্যৎ দেখেননি, সম্ভবত নির্বাচন কমিশনের ফাইলও টাইম মেশিন নিয়ে আগেভাগে পড়ে গিয়েছিলেন। এমনিতে কাগজ কলমে সব ঠিকঠাক, নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্র খুলেছে, লাইন ধরে মানুষ ভোট দিয়েছে, টেলিভিশনের ক্যামেরা দেখিয়েছে বুথের বাইরে উৎসবের দৃশ্য। নির্বাচন কমিশন গম্ভীর মুখে বলেছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, যেন গণতন্ত্রকে নতুন ধুতি পাঞ্জাবি পরিয়ে গঙ্গা স্নান করানো হয়েছে। কিন্তু একটি হিসাব কষুন, বিজেপি পেয়েছে প্রায় ৪৬% ভোট আর দখল করেছে ২০৭টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪১% ভোট, অথচ তাদের ভাগ্যে জুটেছে মাত্র ৮০টি আসন। এই দুই দলের ভোটের ব্যবধান মোটামুটি ৩০ লাখের মতো, আনুপাতিক হিসেবে ব্যবধান মাত্র ৫%। এখন আসল জাদু দেখুন। ভোটার তালিকার তথাকথিত নিবিড় পরীক্ষা করতে গিয়ে প্রায় ৯১ লাখ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। কি আশ্চর্য বিষয়! ভোটের ব্যবধান ৩০ লাখ আর বাদ পড়া ভোটারের সংখ্যা ৯১ লাখ। একে বাংলায় বলে হিসাব খুব পরিষ্কার, আর উর্দুতে বলে ডাল মে কুছ কালা নেহি, পুরা ডাল ভি কালা। কংগ্রেস নেতা শশী থারুর তো রীতিমতো ক্ষেপে গেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রায় ৯১ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৩৪ লাখ মানুষ আদালতে আপত্তি জানিয়েছিল। লোকগুলোর বৈধ কাগজপত্র ছিল, কারো কারো পাসপোর্ট পর্যন্ত ছিল। অর্থাৎ লোকটা দেশ ছেড়ে বিদেশেও যেতে পারবে, কিন্তু নিজের পাড়ার বুথে গিয়ে ভোট দিতে পারবে না। গণতন্ত্রের এই অভিনব রূপ দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো নতুন গান লিখতেন, আমার ভোটের অধিকার আমার দপ্তরে হারায়। মজার ব্যাপার হলো, ভোটে বড় ধরনের কারচুপির অভিযোগ নেই। প্রায় ৯২% মানুষ ভোট দিয়েছে। ব্যালট বাক্স ছিনতাই হয়নি, বুথে আগুন লাগেনি, সেনাবাহিনী নামেনি। সবই খুব ভদ্রলোক সুলভ, যেন পকেটমার আগে স্যার একটু কষ্ট দেব বলে অনুমতি নিয়ে পকেট কাটছে। এই ভদ্রলোকই চুরির নামই এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আগেকার দিনে গণতন্ত্র হত্যা করতে ট্যাঙ্ক লাগতো, জেনারেলরা রাতের অন্ধকারে রেডিও স্টেশন দখল করত, সংবিধান বাতিল হতো। এখন আর সেসব ঝামেলা নেই। এখন গণতন্ত্রকে হত্যা করা হয় খুব শিক্ষিতভাবে, টাই পরে, ল্যাপটপ খুলে, ডেটা অ্যানালিটিক্স দিয়ে। খেলার মাঠটাই আগে এমনভাবে কাত করে দেওয়া হয় যাতে বল গড়িয়েই এক দলের গোলের দিকে চলে যায়। তারপর বলা হয়, দেখুন জনগণ কি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে হাততালি দিই। হাততালি দেওয়া উচিত। এত বড়, এত দরিদ্র, এত ভাষা, ধর্ম, বর্ণে বিভক্ত একটা দেশ নিয়মিত নির্বাচন হওয়া সত্যিই বিস্ময়কর। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন হলেই কি গণতন্ত্র হয়? যদি ভোট দেওয়ার আগেই ঠিক হয়ে যায় কারা ভোট দিতে পারবে আর কারা পারবে না, তাহলে সেটি গণতন্ত্র নয়, সেটি পরীক্ষার হলে আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার মতো ব্যাপার। এই জিনিস শুধু ভারতে হচ্ছে তা নয়, গণতন্ত্রের মহাগুরু যুক্তরাষ্ট্রেও একই রোগ। একসময় আমেরিকাকে বলা হতো গণতন্ত্রের আলোকবর্তিকা। প্রেসিডেন্ট রিগান তো একে বলেছিলেন পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগরী। এখন সেই আলো এমন টিমটিম করছে যে দেখে মনে হয় বিদ্যুৎ বিল বাকি পড়ে গেছে। সেখানে চলছে জেরিম্যান্ডারিং। নামটা শুনলে মনে হয় কোনো ইতালীয় খাবার, কিন্তু বস্তুটি খুবই রাজনৈতিক। ব্যাপারটা হলো, প্রতি ১০ বছর পর পর জনগণনার ভিত্তিতে নির্বাচনী এলাকার মানচিত্র নতুন করে আঁকা হয়। এখন যেহেতু প্রযুক্তি আছে, তাই কোন এলাকায় কোন দলের ভোটার বেশি, কার গায়ের রং কি, কার আয় কত, সব জানা যায়। তারপর ক্ষমতাসীন দল মানচিত্র এমনভাবে কাটাছেঁড়া করে যাতে নিজেদের লোকজন একই এলাকায় গাদাগাদি করে থাকে। ফলাফল, ভোট হওয়ার আগেই ফল প্রায় নিশ্চিত। এ যেন ক্রিকেট ম্যাচ শুরুর আগে আম্পায়ার এসে বলে দিলেন, দেখুন উইকেটটা একটু বাঁকা, বল সব আপনার দিকে ঘুরবে, শুভকামনা। এই জেরিম্যান্ডারিং এর ইতিহাসও চমৎকার। 1812 সালে ম্যাসাচুসেটসের গভর্নর এলব্রিজ জেরি এমন এক নির্বাচনী মানচিত্র আঁকলেন যা দেখতে স্যালামান্ডার মাছের মতো।
স্থানীয় পত্রিকা কার্টুন এঁকে লিখল, এটা স্যালামান্ডার নয়, জেরিম্যান্ডার। সেই থেকে নামটা চালু। আজ সেই স্যালামান্ডার এমন বড় হয়েছে যে পুরো গণতন্ত্রটাই গিলে খাচ্ছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের উদাহরণ ধরুন। সেখানে প্রতিনিধি পরিষদের জন্য 9টি আসন। আগে অন্তত একটি আসনে আফ্রিকান আমেরিকান প্রতিনিধি জেতার বাস্তব সম্ভাবনা ছিল, কিন্তু নতুন মানচিত্র এমনভাবে আঁকা হয়েছে যাতে 9টির 9টিই রিপাবলিকানদের হাতে যায়। অথচ রাজ্যের প্রায় 1/3 মানুষ কিন্তু অশ্বেতকায়। অর্থাৎ আপনি নাগরিক, কর দেন, সেনাবাহিনীতে চাকরি করতে পারেন, কিন্তু আপনার ভোটের কার্যকারিতা এমনভাবে পাতলা করে দেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত আপনার অস্তিত্বটাই রাজনৈতিকভাবে অদৃশ্য হয়ে যায়। ভারতেই যা হয়েছে তার সঙ্গে এক অদ্ভুত মিল আছে। পশ্চিমবঙ্গে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাদের অধিকাংশই ধর্মীয় সংখ্যালঘু বা নিম্নবর্ণের মানুষ। আমেরিকায় জেরিম্যান্ডারিংয়ের শিকার হয় আফ্রিকান আমেরিকান, দরিদ্র বা অভিবাসী জনগোষ্ঠী। অর্থাৎ গণতন্ত্রের দরজা খোলা আছে, কিন্তু ভেতরে ঢোকার আগে দারোয়ান আপনার নাম, ধর্ম, রং আর ঠিকানা দেখে নিচ্ছে। আম্বেদকরের কথায় আবার ফিরে যাই। তিনি বলেছিলেন, জামাটা দেখে বিচার করবেন না, ভেতরে তাকান। আজকের পৃথিবীতে গণতন্ত্র আর একদিনে মরে না। এখন আর সৈন্যরা এসে সংসদ দখল করে না। এখন গণতন্ত্রের মৃত্যু হয় ধীরে ধীরে, ফাইলের নিচে চাপা পড়ে, ডেটাবেজে হারিয়ে গিয়ে, নির্বাচনী মানচিত্রের বাঁকে বাঁকে। বাইরে থেকে সব ঠিকঠাক দেখায়, নির্বাচন হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, টিভিতে বিশ্লেষকরা চিৎকার করছে, কিন্তু ভেতরে ভেতরে জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই কেটে ফেলা হচ্ছে। একসময় বলা হতো জনগণ সরকার নির্বাচন করে, এখন মনে হচ্ছে সরকারই জনগণ নির্বাচন করছে। আর এভাবেই গণতন্ত্র মরে, খুব শব্দ করে নয়, খুব চুপচাপ। ঠিক যেমন পুরনো বাড়ির দেয়ালে প্রথমে ছোট্ট ফাটল ধরে, তারপর একদিন দেখা যায় পুরো বাড়িটাই ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে।